আমি পূজা অধিকারী। আজ আমি তোমাদেরকে পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে বোঝাবো। কিভাবে আমাদের দেশে এই পাশ্চাত্য শিক্ষা এসেছে, কাদের দ্বারা এসেছে এবং কতটা প্রভাব ফেলেছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি, পাশ্চাত্য শিক্ষার আগে কিন্তু আমাদের দেশে শিক্ষার অভাব ছিল না। তার আগেও আমরা শিক্ষিত ছিলাম এবং সেই সময় অনেক গ্রন্থ রচনা হয়েছিল, তবে সেই শিক্ষা একটু আলাদা ছিল। প্রাচ্য শিক্ষা, সেই প্রাচ্য শিক্ষার সাথে মূলতভাবে জড়িত ছিল আমাদের দেশীয় আচার আচরণ সংস্কৃতি, এবং যেটা একটু ভুল ছিল সেটা হলো এই শিক্ষার সাথে একটুখানি কুসংস্কারও যুক্ত ছিল। তবে এই পাশ্চাত্য শিক্ষা আসার পর সেই কুসংস্কারটা পুরোপুরিভাবেই শিক্ষা থেকে চলে গিয়েছিল। তাহলে বলাই যেতে পারে পাশ্চাত্য শিক্ষার একটা ব্যাপক প্রভাব পড়েছিল আমাদের এই শিক্ষার উপর। কিভাবে এসেছিল এবং কারা এনেছিল? এই পাশ্চাত্য শিক্ষার আগে আমি যেটা বলে রাখি, আমাদের দেশে হিন্দুদের একটা আলাদাভাবে শিক্ষা গ্রহণ করতো হিন্দুরা, এবং মুসলিমরা একটা আলাদাভাবে শিক্ষা গ্রহণ করতো। হিন্দুরা প্রধানতভাবে টোলে গিয়ে বা পাঠশালায় গিয়ে শিক্ষা গ্রহণ করতো এবং মুসলিমরা মক্তবে করতো। কিন্তু গ্রামে একটাই পাঠশালা ছিল এবং টোলেও সবাই যে যেতে পারতো এরকম না। তাই জন্য অশিক্ষিত সমাজে বেশ ব্যাপকভাবে আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়েছিল, কারণ সবাই শিক্ষা গ্রহণের সুযোগ পেত না। এরপরে পাশ্চাত্য শিক্ষা আসে। ইংরেজরা প্রথম এই পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটায় আমাদের দেশে। কেন? এই পাশ্চাত্য শিক্ষার ফলে আমাদের দেশে ব্যাপক এক উন্নতি হয়। তাহলে কি ইংরেজরা ভালোর জন্যই আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা এনেছিল? তা কিন্তু না। ইংরেজরা তাদের স্বার্থের জন্যই এই পাশ্চাত্য শিক্ষা আমাদের দেশে এনেছিল। কেন? সেই সময় ইংরেজদের অনেক কোম্পানি আমাদের দেশে ছিল এবং সেই কোম্পানিগুলোতে ভারতীয়রা কেউ জায়গা পেত না, কারণ তারা তো ইংরেজি ভাষা জানতো না। তাই বাইরে থেকে লোক এনে ওই কোম্পানিতে রাখা হতো। এর ফলে তাদের একটা মোটা বেতন দিতে হতো। তাই ইংরেজরা পরবর্তীকালে ভাবলো, যদি আমরা ভারতীয়দেরই শিক্ষা দিয়ে ওই কোম্পানিতে রাখি তাহলে আমাদের কম বেতন দিতে হবে, তাতে আমাদের বেশ ভালো মতো একটা লাভ হবে। তাই প্রথম তারা এই উদ্যোগ নিয়েছিল পাশ্চাত্য শিক্ষা, এবং প্রাচ্য শিক্ষার উপর ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করে। এই পাশ্চাত্য শিক্ষা আনতে গিয়ে ইংরেজরা জানলই না তারা নিজের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে, কারণ আমরা এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হই ইংরেজদের আমাদের দেশ থেকে বিদায় জানিয়েছি। এবার আসি পাশ্চাত্য শিক্ষা নিয়ে। প্রথমেই বলে রাখি, 1835 সালে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিংকের আইন সচিব টমাস ব্যারিংটন মেকলের সুপারিশ অনুযায়ী এই পাশ্চাত্য শিক্ষার উদ্বোধন হয়। প্রথম ওয়ারেন হেস্টিংসের সময় বা তার আমলে এই ধারণা ইংরেজদের মাথায় আসে যে বিভিন্ন পাঠশালা বিদ্যালয় ইউনিভার্সিটিতে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও শিক্ষা দেওয়া হবে। তো এটা বলেই দিই যে ইংরেজরা এটা মূলতভাবে এনেছিল তাদের স্বার্থের জন্যই, তবে আমরা ধীরে ধীরে এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বুঝতে পারি বাইরের দেশের বিভিন্ন বিদ্রোহের সম্পর্কে আমরা জানতে পারি। কিভাবে? আমরা যখন বাইরের দেশে নানান যেসব বই লেখা হয় সেগুলো যখন আমাদের ভাষায় রচনা করে আসে বা ইংলিশে যখন আমরা সেগুলো যখন অনুবাদ করে আসে আমরা সেগুলো পড়ি এবং আমাদের মাথায় ধারণা আসে যে আমাদের স্বরাজ দেওয়া হলেও আমরা কিন্তু পূর্ণ স্বরাজ এখনো পাইনি। তাই সেই বিদেশের বিদ্রোহগুলোর কথা শুনে আমরা উদ্ভূত হই এবং আমরা মনে করি যে আমাদের পূর্ণ স্বরাজের দাবি তুলতে হবে। এরপরই ধীরে ধীরে আমরা স্বাধীনতা লাভ করি। এই পাশ্চাত্য শিক্ষার আগে প্রাচ্য শিক্ষার উপর প্রথম হস্তক্ষেপ ফেলা হয়েছিল। কবে? 1781-তে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা তৈরি করে। সেখানে আরবি ও ফরাসি ভাষার চর্চা করা হয়। এটা কিন্তু তাদের ইংরেজদের প্রথম হস্তক্ষেপ ফেলা হয়েছিল আমাদের এই শিক্ষার উপর, ভারতীয় শিক্ষার উপর। এরপর 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স
প্রাচ্য বিদ্যার গবেষণার জন্য ব্যাকরণ রচনা করে। এর ফলে কি হয়েছিল, বিভিন্ন গ্রন্থ বাংলায় অনুবাদ হয়েছিল। ফলে আমরা বিভিন্ন দেশের সম্পর্কে জানতে পারি, আচার আচরণ সম্পর্কে জানতে পারি, সেখানে বিদ্রোহ সম্পর্কে আমরা জানতে পারি এবং ধীরে ধীরে আমরা শিক্ষিত হতে থাকি। এবং আরেকটা জিনিস কি লাভবান হয়েছিল, সেটা হলো আমাদের দেশেও শিক্ষার থেকে কুসংস্কারটা পুরোপুরি মুক্ত হয়ে গেছিল। এই কুসংস্কার মুক্ত শিক্ষাটা নিম্ন থেকে উচ্চ সকল শ্রেণীর সাথে জড়িয়ে গেছিল, সকল শ্রেণীর মধ্যে এটা ছড়িয়ে গেছিল। এর ফলে এর আগে কি ছিল, শুধুমাত্র উচ্চ শ্রেণীর মানুষেরাই শিক্ষা গ্রহণ করত, তারা বাইরে যেত, নয়তো তারা এখানে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করত। কিন্তু ইংরেজরা এই পাশ্চাত্য শিক্ষা আনার ফলে নিম্ন শ্রেণীর মানুষরাও কিন্তু শিক্ষিত হতে থাকে। এরপরে বলি, প্রথমে হস্তক্ষেপটা ফেলা হয় 1784 খ্রিস্টাব্দে। তারপর চার্লস উইকেন্স বাংলা ভাষার ছাপার হরফ তৈরি করে। এর ফলে আরো বেশিভাবে প্রাচ্য শিক্ষার উপর প্রভাব ফেলে। ইংরেজরা তো প্রথমেই পাশ্চাত্য শিক্ষা এনে ফেলতে পারবে না, তাই ওরা কি করে, ধীরে ধীরে আমাদের এই শিক্ষার উপর প্রভাব ফেলে। ফার্স্টে কিন্তু এরা এসেছিল আমাদের বাণিজ্য করতে আমাদের দেশে, তাই বাণিজ্যের উপরে পুরো জিনিসটা বিস্তারিত ছিল। কিন্তু যখন ওরা বুঝলো যে এই বাণিজ্যের সাথে শিক্ষা জিনিসটাও কিন্তু কোনো একটা ভাবে জড়িত আছে, তখন তারা ধীরে ধীরে এই আমাদের শিক্ষার উপরও প্রভাব ফেলতে শুরু করে, হস্তক্ষেপ ফেলে। তারপরে ধীরে ধীরে বিভিন্ন স্কুল বিদ্যালয় মাতৃভাষার সাথে সাথে ইংরেজি ভাষাতেও শিক্ষা প্রদান করতে থাকে। এরপরে চার্লস উইকেন্স বললাম বাংলা ভাষার ছাপার হরফ তৈরি করে। এর ফলে এই ছাপার হরফ তৈরি করতে আমরা বিভিন্ন ভাষার বিভিন্ন গ্রন্থ বাংলা ভাষায় ট্রান্সফার করে পড়তে শুরু করি। কিন্তু দেখা গেল এই পাশ্চাত্য শিক্ষায় ফার্স্টের দিকে কি হয়েছিল, পাশ্চাত্য শিক্ষাটা আমাদের দেশে এলেও সকল ভারতবাসী ওই শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক ছিল না। তারা অনেকেই অনেক কুসংস্কারে জড়িত ছিল। সেই কারণেই মূলত ওরা ভেবেছিল যে ইংরেজি ভাষায় শিক্ষিত হলে তাদের কোথাও একটা গিয়ে সাংস্কৃতিক আচার আচরণ, তাদের ধর্মে ব্যাঘাত ঘটবে। দেখা গেল কি, খ্রিস্টীয় মিশনারিরাই প্রথমে এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়াতে উদ্যোগ জানায়। তাদেরই বিশেষতভাবে দেখা গেল এই শিক্ষা শিক্ষিত হতে। এরপর ধীরে 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 আমাদের ভারতীয়দের মধ্যেও এই শিক্ষাটা ছড়িয়ে যায়। এরপরে প্রথম যে আন্দোলন শুরু হয় পাশ্চাত্য শিক্ষায়, সেটা হয়েছিল ডিরোজিওর আমলে। ডিরোজিও যখন হিন্দু কলেজে আসে তখন একটা গ্রুপ তৈরি করে, তার নাম ইয়ং বেঙ্গল। এই ইয়ং বেঙ্গল কি করেছিল, পাশ্চাত্য শিক্ষা আন্দোলন শুরু করেছিল। এটা একটা ব্যাপক প্রভাব ফেলেছিল ভারতীয় শিক্ষার্থীদের উপর। এরপর 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়, যেখানেও পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করা হয়। তবে এই ফোর্ট উইলিয়াম কলেজে কিন্তু সবাই শিক্ষা গ্রহণ করতে পারত না। শুধুমাত্র আইসিএস যারা পাশ করে এসেছে তারাই শুধুমাত্র এই কলেজে শিক্ষা গ্রহণ করতে পারত। এরপর পাশ্চাত্য শিক্ষা এবং প্রাচ্য শিক্ষার উপর ইংরেজরা ভাবলো যে তাদের রাজস্বের কিছুটা রাজস্বের ভাগ সেই শিক্ষার উপর দেওয়া উচিত। তাতে কি হবে, বিভিন্ন কলেজে এই পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হতে পারবে, ভারতীয়দের টাকা বেশি দিতে হবে না। আর ভারতীয়দের তো একটা মূলত ছিল, কেন ফার্স্টের দিকে প্রাচ্য শিক্ষা শিক্ষিত সব মানুষরা করতে পারতো না, নিম্ন শ্রেণীর মানুষরা কেন প্রাচ্য শিক্ষাতে শিক্ষিত হতে পারতো না, বিশেষতভাবে কিন্তু টাকার অভাবে। যখন ইংরেজরা বিভিন্ন কলেজ স্কুলে তাদের টাকা দিতে থাকলো, রাজস্ব দিতে থাকলো, রাজস্বের ভাগ দিতে থাকলো, তখন সেখানে মাইনেটা অনেক কমে গেল। এর ফলে কি হলো, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা ওই স্কুলে ভর্তি হতে থাকলো, কারণ তাদের খরচটা অনেকটাই কমে গেল। তো সেখানে কি হয়েছিল, 1813 খ্রিস্টাব্দে চ্যাটার অ্যাক্ট আইন এলো, যে আইনে কি বলা হলো, ইংরেজরা সরকার তখনকার সরকার তো ইংরেজ ছিল, সেই সরকার তাদের রাজস্বের থেকে 1 লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়কে দেবে। এর ফলে কি হবে, পাশ্চাত্য শিক্ষায় মাতৃভাষার সাথে সাথে ইংরেজি ভাষার শিক্ষাটাও আসবে
শিক্ষা প্রদান করা হবে এবং কি হবে, বিভিন্ন শিক্ষার্থীরা যারা ইচ্ছুক তারা ওই স্কুলে কলেজে ভর্তি হতে পারবে এবং শিক্ষা গ্রহণ করতে পারবে। এরপর তাহলে ধীরে ধীরে আমাদের দেশে শিক্ষার প্রসার ঘটে। ইংরাজি ভাষাতেও, মাতৃভাষার পাশাপাশি ইংরাজি ভাষাতেও শিক্ষা গ্রহণ করতে থাকে। এরপর কি হলো, উইলিয়াম কেরি, মার্সম্যান, ওয়ার্ড এই তিনজন মিলে 1818 সালে ইংরাজি বিদ্যালয় স্থাপন করে। বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গায় ইংরাজি ভাষায় শিক্ষিত যাতে হতে পারে স্টুডেন্টরা, তাই জন্য ইংরাজি ভাষাকে কেন্দ্র করে মূলতভাবে ওখানে ইংরাজি ভাষায় শিক্ষা দেওয়া শুরু করে, সেইটার নাম রাখলো ইংরাজি বিদ্যালয়। এরপর আমরা রামমোহনের নাম সবাই জানি। আমাদের বাংলার সমাজ সংস্কারক রামমোহন, তিনিও কিন্তু পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দেন। তাই জন্য তার বিপক্ষে আবার অনেকে গেছিল, কারণ তিনি পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। কারণ তার মনে হয়েছিল যে প্রাচ্য শিক্ষা সত্যিই কুসংস্কারে আচ্ছন্ন। আমরা যদি পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে থাকি তাহলে আমরা উন্নতও হব, আমরা ইংরেজের বিরুদ্ধে উঠে দাঁড়াবো, কুসংস্কার মুক্ত হবে এবং আমরা বিদেশেও নিজের সাম্রাজ্যটা বিস্তার করতে পারব, আমাদের দেশে আর কেউ আক্রমণ করতে আসবে না। তো তিনি অ্যাংলো হিন্দু স্কুল 1822 সালে তৈরি করেন, যে স্কুলে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হতো এবং সেখানে অনেক ইংরেজ শিক্ষকরাও ছিলেন যেখানে শিক্ষা প্রদান করতেন। এরপর 1835 সালে লর্ড বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ ও বোম্বে এলফিনস্টন ইনস্টিটিউশন নির্মিত করেন। এই ডেটটা খুব ইম্পর্টেন্ট, লর্ড বেন্টিং করেছিলেন। এরপরে ধীরে ধীরে তো আস্তে আস্তে আমাদের শিক্ষার প্রসার ঘটছে, ইংরেজরা আস্তে আস্তে প্রসার ঘটাচ্ছে। তো লর্ড বেন্টিং কি করেছিল, কলকাতা মেডিকেল কলেজ ও বোম্বে এলফিনস্টন ইনস্টিটিউশন নির্মিত করেন। এরপর কি হয়েছিল, উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ তৈরি করেন। এই কলকাতা মেডিকেল কলেজে ভারতীয়রা কিন্তু পড়তে পারত, এখন সেটা বিরাট বড় খ্যাত নাম হয়েছে, আমরা সবাই জানি। তো কে তৈরি করেছিল এই কলেজ, উইলিয়াম বেন্টিং। এরপরে আমি যে কিছু আরো নিয়ম কানুনের কথা বলবো, যেটা সরকার এনেছিল এই পাশ্চাত্য শিক্ষাকে ভিত্তি করেই এনেছিল, যাতে পাশ্চাত্য শিক্ষাটা আরো বেশি করে ছড়িয়ে পড়তে পারে এবং শিক্ষার উপর তাদের যে প্রসার, শিক্ষার উপর তারা যে হস্তক্ষেপ করেছিল সেইটার উপর নির্ভর করেই এক একটা নিয়ম এনেছিল। ফার্স্ট যে নিয়মের কথা বলছি, মেকলে নীতি, এটা মেকলে করেছিল 1835 সালে। এটা দ্বারা কি করতে চেয়েছিল, এটাকে বিশেষতভাবে এই নীতিটাকে কি বলা হয়, ছড়িয়ে পড়ার নীতি। মেকলে নীতি কেন বলা হয়, মেকলে করেছিল বলে, আর এটাকে ছড়িয়ে পড়ার নীতি বলা হয়। কেন এই ছড়িয়ে পড়ার নীতি বলা হয় সেটা আগে বলি। আমরা জানি প্রাচ্য শিক্ষার কথা যখন আমি বলছিলাম তখন আমি বলেছি যে এই শিক্ষাটা গরিবদের মধ্যে কিন্তু তেমন দেখা যাচ্ছিল না। গরিবরা তাদের স্কুলের অভাবে হোক, টাকার অভাবে হোক, তারা ওই শিক্ষাটা শিক্ষিত হচ্ছিল না। তারপরে ইংরেজি এলো, মানে পাশ্চাত্য এলো। পাশ্চাত্য আসার পরও কিন্তু সেই শিক্ষাটা, পাশ্চাত্য শিক্ষাতেও ওরা মানে ফার্স্টের দিকে ভাবছিল যে কুসংস্কারে আচ্ছন্ন ছিল, তাই জন্য ভাবছিল যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করা মানে হলো আমরা নিজের সংস্কৃতিটাকে অবহেলা করব। কিন্তু ধীরে ধীরে এটাকে কাটতে থাকে এই ধারণাটা। কিভাবে, কারণ দেখা যায় যে আমরা তো অনেক গুণীজনেদের কথা শুনেই এগিয়ে যাই, তখন দেখা যায় এক একজন রামমোহন, যেরকম রামমোহনের মতো আরো অনেকে, তারা কিন্তু পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করেছে এবং মানুষের মধ্যে ধারণা জাগিয়েছে যে এই পাশ্চাত্য শিক্ষা, ইংরেজরা বাজে কিন্তু পাশ্চাত্য শিক্ষা কিন্তু আমাদের খারাপের জন্য নয়। তাই জন্য মধ্যবিত্তরাও কিন্তু এই শিক্ষাটায় শিক্ষিত হতে রাজি হয়ে গেছিল পরে। তো এই মেকলে নীতি এমন একটা নীতি, ছড়িয়ে পড়া নীতি, সেই নীতির মাধ্যমে কি হলো, শুধুমাত্র উচ্চ শ্রেণীর মধ্যেই এই পাশ্চাত্য শিক্ষাটা ছড়াবে না, উচ্চ শ্রেণী থেকে মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে নিম্ন, মানে এই 3 শ্রেণীর মধ্যেই পাশ্চাত্য শিক্ষাটা ছড়াবে এবং সবাই মিলে শিক্ষিত হবে। এরপরে আসে উডের ডেসপ্যাচ কবে হয়েছিল, 1854-তে। এখানে কি বলা হয়েছিল, প্রাথমিক থেকেই ফার্স্টে কি হয়েছিল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষাদান করা হতো,
কিন্তু এই উডেন টেস্ট ম্যাচে বলা হলো এবার কি 1854 যে প্রাথমিক থেকেই মাতৃভাষার পাশাপাশি ইংরাজি ভাষাটাকেও সমান মর্যাদা দেওয়া হবে। মানে প্রাথমিক থেকে ইংরেজি ভাষাতেও যেরকম মাতৃভাষায় মানুষ শিক্ষা গ্রহণ করবে সেরকম কিন্তু ইংরেজি ভাষাতেও মানুষ শিক্ষা গ্রহণ করবে। এরপর আসে হান্টার কমিশন। হান্টার কমিশনে কি বলা হলো, প্রাথমিক ও মাধ্যমিকে ইংরেজি ভাষার সুপারিশ করা হয়। মানে এবার পুরোপুরিভাবে এই প্রাচ্য শিক্ষার মধ্যে পাশ্চাত্য শিক্ষাটা কিন্তু ঢুকে গেল। এবার ইংরেজি ভাষাটা সবাই শিখতে থাকবে। হ্যাঁ, তবে মাতৃভাষা কিন্তু সরে যায়নি, মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও এবার সবাই শিখতে থাকবে। কি হলো, প্রাথমিক ও মাধ্যমিকে ইংরেজি ভাষার সুপারিশ হলো। মানে এবার মাধ্যমিক স্তরেও ইংরেজিটাকে কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হলো এবং প্রাথমিকে তো ছিল। এবার এলো স্যাডলার কমিশন। এবার কি হলো, ইংরেজরা বললো যে এবার কলকাতায় তো অনেক বিশ্ববিদ্যালয় আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা আমরা সবাই জানি, ওই কলকাতা বিশ্ববিদ্যালয় এটার উপর এবার ইংরেজরা হস্তক্ষেপ করলো। কিভাবে সেটা করলো কি, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করলো। এই কমিশন কি করবে, এই কমিশন করবে কি, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময় শিক্ষার্থীদের বা পড়ানোতে কোনো যদি সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো নিয়ে এই কমিশন আলোচনা করবে এবং শিক্ষার যে সকল সমস্যা দেখা যাবে সেগুলো সব সলভ করবে। এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্যই এই কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কিন্তু এলো। এইভাবে ধীরে ধীরে আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষার বিরাটভাবে প্রভাব পড়ল এবং এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বুঝলাম যে ইংরেজরা আমাদের স্বাধীনতা দিলেও সেটা কিন্তু পূর্ণ স্বাধীনতা নয়। কারণ আমরা দেখলাম যে বাইরের দেশে যখন কেউ আক্রমণ করতে গেছে তখন তারা কিন্তু পুরোপুরিভাবে তাদের দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, আমাদের স্বাধীনতা দিয়েছে, বলছে যে তোমরা এখান থেকে ওখানে যেতে পারো, তোমরা এটা করতে পারো, তোমরা ওটা করতে পারো, কিন্তু কি সরকার কিন্তু তার একদম সরকার যদি হ্যাঁ বলে দেন আমরা করতে পারি, তাহলে আমাদের নিজস্ব সরকার নেই। তখন ওরা কি বললো, না ওই সরকারের জায়গা থেকেও কিন্তু ইংরেজকে হাঁটতে হবে, তার মানে কি পূর্ণ স্বরাজ দাবি করতে হবে। এরপর বুনিয়াদী শিক্ষাও এসেছে। বুনিয়াদী শিক্ষাটা হলো ওয়ার্ধা পরিকল্পনা, যেখানে গান্ধীজির বুনিয়াদী শিক্ষাটাকেও শিক্ষার মধ্যে ঢোকানো হয়েছিল, সেটা আলাদা কথা। এখানে কি হলো, যে পাশ্চাত্য শিক্ষায় যেই আমরা শিক্ষিত হলাম, আমরা বুঝলাম, এরপরেই আমরা ইংরেজের বিরুদ্ধে লড়তে শুরু করলাম। ফার্স্টেই আমি বলেছি যে ইংরেজরা নিজেদের স্বার্থে পাশ্চাত্য শিক্ষাটাকে আমাদের দেশে ঢোকালেও তারা কিন্তু নিজের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে এবং এই পাশ্চাত্য শিক্ষার জন্যই আমরা কিন্তু ইংরেজদের বিতাড়িত করেছি আমাদের দেশ থেকে। এরপর ধীরে ধীরে হিন্দু কলেজ, হেয়ার স্কুল, শ্রীরামপুর, বেথুন কলেজ সহ বিভিন্ন কলেজ প্রতিষ্ঠিত হয়, যেখানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা হয় সকলকে। মাতৃভাষার পাশাপাশি ইংরাজি ভাষাকে সমান গুরুত্ব দেওয়া হয়।